হাই স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে ইলেকট্রোস্ট্যাটিক্সের বেশ কিছু ইন্টারেস্টিং প্রবলেমগুলোকে শেয়ার করব। এই প্রবলেমগুলোকে সলিউশন করার চেয়ে আমি যেটা বেশি লক্ষ্য রেখেছি যে প্রবলেমগুলোর ভেতরে কী আছে সেটাকে আরও ভালোভাবে বুঝতে পারবে কী করে। তো সেই লজিকগুলোকে যাতে তোমাদের ইনস্টিংক্টের মধ্যে আসে সেইটা আমি চেষ্টা করব। তো সেই রকম একটা প্রবলেম আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করেছি। এ পয়েন্ট চার্জ স্মল কিউ ইজ প্লেসড ইন দ্য লাইন জয়নিং টু ইকুয়াল চার্জেস ক্যাপিটাল কিউ। হোয়াট আর দ্য কন্ডিশনস ফর স্টেবল ইকুইলিব্রিয়াম। এই পুরো প্রবলেমটাকে দেখো আমি এখানে পিক্টোরিয়ালি দেখিয়েছি যে দুটো এন্ড চার্জ ক্যাপিটাল কিউর মাঝখানে একটা স্মল কিউ চার্জ আমি রেখেছি। ধরে নিয়েছি প্রান্তীয় চার্জগুলোর মধ্যে ডিস্টেন্সটা কত, স্মল আর। আমাদের পারপাস হলো কখন এটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করবে। দেখো আমি একটা জিনিস তো বলতে পারি যে যেহেতু দুটো সেম চার্জ, তাহলে চার্জটাকে প্লেস করতে হবে কোথায়, মিডিল পয়েন্টে। যদি মিডিল পয়েন্টে প্লেস করি তাহলে সেক্ষেত্রে যদি সবগুলো চার্জ যদি টাইপটা সেম হয়, যদি সবগুলো পজিটিভ হয় বা সবগুলো নেগেটিভ হয়, তাহলে কিউ এর উপরে বোথ চার্জ কী করবে, পুশ করবে। তো সেই পুশিংটা কীরকম হবে, আমি কিউটা এখানে লিখলাম। দেখো যদি এটাকে একটু ডিফ্লেক্ট করি বা পুশ বা পুলের কথা যদি বলি, এইদিকে একটা ফোর্স, এইদিকে একটা ফোর্স। এর দরুন এটার উপরে যে ফোর্স সেটা এইদিকে কাজ করছে, এর দরুন এটার উপরে ফোর্স ওইদিকে কাজ করছে। যদি মিড পয়েন্টে রাখি তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী যেহেতু ডিস্টেন্সটা সেম হয়ে যাচ্ছে, এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে কত, r/2, এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে কত, r/2। তাহলে যেহেতু এই ডিস্টেন্স দুটো সেম, তাহলে ফোর্সটাও কী হবে, সেম। তাহলে যদি পুশ করে তাহলে পুশ সেম হলে ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ করে যাবে। এখন কথা হচ্ছে যে ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ করলো সেটা কি স্টেবল? দেখো এটাকে আমরা একটু ডিফ্লেক্ট করেছি। ডিফ্লেক্ট যদি করি তাহলে চার্জটা হয়তো এখানে গিয়েছে। এখন ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করছে সেটা দেখা যাক। এখন এটার দরুন ফোর্স কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে। আর এটার দরুন ফোর্স কোন দিকে কাজ করছে, এই দিকে। তাহলে এই দুটো যে রেজাল্ট্যান্ট ফোর্স, তার যদি কম্পোনেন্ট ওয়াইজ করি তাহলে এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট ক্যান্সেল করছে, কিন্তু দুটোর এই কম্পোনেন্ট কি আউটওয়ার্ড। তাহলে কী হবে, চার্জটা যেটা একটু রিফ্লেক্টেড হবে সেটা উইল নেভার কাম ব্যাক। যদি ফেরত না আসে তাহলে সেটাকে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম হতে গেলে কি হতে হবে, নেট রেজাল্ট্যান্ট ফোর্সটাকে, নেট রেজাল্টিং ফোর্সটাকে হতে হবে ডাউনওয়ার্ড, মানে টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে হতে হবে। যদি ডিফ্লেকশন একটু সামান্য করার পরে দুলতে দুলতে ঠিক আবার নিজের জায়গায় ফেরত আসে, সেই ইকুইলিব্রিয়ামটা আমরা কি বলি, স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি একটু ডিফ্লেক্ট হওয়ার পরে যদি আরও ফার্দার মানে ডিফ্লেক্টেড হয়ে যেতে থাকে তাহলে সেটাকে আমরা কিন্তু আনস্টেবল ইকুইলিব্রিয়াম বলি। তাহলে স্টেবল ইকুইলিব্রিয়ামের জন্য যে কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলো আমরা কী কী পেলাম সেগুলো আমি এখানে নোট ডাউন করছি। 1 নম্বর জিনিস পেলাম যে দ্য চার্জ বা কিউ শুড বি placed at the midpoint। ঠিক, তাহলে কোন একটা এই যে চার্জের থেকে r/2 ডিস্টেন্সে বা এক কথায় লাইন জয়নিংয়ের মিড পয়েন্টে আমাকে স্মল কিউটাকে প্লেস করতে হবে। 2 নম্বর কন্ডিশন আমরা পেলাম যে যদি এই কিউ এর পজিশনটাকে যদি ইকুইলিব্রিয়ামে হতে হয়, সেটা যদি স্টেবিলিটি ইনক্রিজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিউ শুড বি অপোজিট টাইপ when compared to Q। তার মানে যে এই যে চার্জগুলো রয়েছে এইগুলোর থেকে স্মল কিউটা কী হতে হবে, অপোজিট টাইপের হতে হবে। মানে এই যে চার্জগুলো পজিটিভ হলে স্মল কিউটাকে হতে হবে নেগেটিভ, এই যে চার্জগুলো নেগেটিভ হলে স্মল কিউটা হতে হবে পজিটিভ। তাহলে ওটা ডাউনওয়ার্ড ফোর্সটাকে দেখাবে, তার জন্য ইকুইলিব্রিয়ামে থাকবে। 3 নম্বর সিচুয়েশন যেটা এখনও আমরা হয়তো গেস করতে পারিনি, সেটা আমি তোমাদেরকে এবার বলছি। দেখো আমি তো এটার ব্যাপারে ভাবলাম, এইগুলোর ব্যাপারে ভেবেছি কি, ভাবিনি। কি ভাবিনি, যে এটাকে কিন্তু রিপেল করছে, এই রিপালশনের জন্য এটা এইদিকে পালিয়ে যাবে, সবগুলো তো ফ্রিলি আছে। আর এটাকে অ্যাট্রাক্ট করছে, তার জন্য ওইদিকে যাবে। আমি এই যে চার্জগুলো যদি কথা ভাবি, তো F/Q যদি বলি, F/Q এইদিকে আছে, আর F/Q এটা আছে ওইদিকে। যদি F/Q মানে F ক্যাপিটাল কিউ আর F স্মল কিউ ক্যাপিটাল কিউ এই দুটো যদি সেম হয়ে যায়, তাহলে এটার উপরে নেট রেজাল্ট্যান্ট ফোর্স 0, এটার উপরেও তাই, সিমিলার যেহেতু মিড পয়েন্টে রয়েছে। তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে সেটা কখন ভ্যালিড হবে। তাহলে সেই শর্তটা আমরা এবার ফাইন্ড আউট করি। তাহলে আমরা কন্ডিশনটাকে তো এটা তো বলতেই পারি যে নেট ফোর্স অন
each charge. দেখো আমি যদি এই লাইনটাকে লিখি তাহলে এই লাইনটা বাকি দুটো লাইনকে কিন্তু সাফাইস করছে। এই লাইনটাতে আমরা বুঝিয়ে নিতে পারছি যে প্রত্যেকটা চার্জের ওপরে যদি নেট রেজাল্ট্যান্ট ফোর্সটা যদি 0 হয় একমাত্র তখনই আমাদের এই মানে ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটা এস্টাবলিশ হবে। তাহলে আমি তো মিড পয়েন্টের চার্জের ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামের কথাটা ভেবে নিয়েছি, কিন্তু এই যে চার্জগুলোর কথা এখনো ভাবা হয়নি। তো এই যে চার্জগুলোর ক্ষেত্রে আমরা কি লিখব? এফ বড় কিউ মানে কত 1/4 পাই। সিজিএসআই করিনি, আমার তো এসআই করতে হবে তার কোনো মানে নেই। তাহলে কত কিউ বাই আর স্কোয়ার, আর এই দুটো চার্জের মধ্যে মানে ফোর্স কত কিউ বাই r/2 তার স্কোয়ার। একটা কিউ কেটে গেল, তাহলে আমরা এখানে পাচ্ছি যে কিউ বাই আর স্কোয়ার সমান হচ্ছে 4 কিউ বাই আর স্কোয়ার। 4টা উপরে উঠিয়ে দিলাম, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কিউ সমান কত কিউ/4। তার মানে আর একটা কন্ডিশন আমরা পেলাম, সেই কন্ডিশনটা হলো কি যে মিড পয়েন্টে যে চার্জটা রাখবো সেই চার্জটাকে এই যে চার্জ রেখেছি তার মানে কোয়ার্টার হতে হবে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 4 নম্বর জিনিস বা এই টোটাল ব্যাপারটা লিখব একটা সেন্টেন্সে যদি লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যেহেতু অপোজিট টাইপ মিড পয়েন্টে রেখেছি, সেই হিসেবে নেট ফোর্স অন ইচ চার্জ শুড বি 0। এটা হতে গেলে আমাকে হতে হবে কিউ ইকুয়াল টু -q/4। কেন মাইনাস নিলাম? কারণ এটা অপোজিট টাইপ, এটা বোঝানোর জন্য চার্জ শুড বি প্লেসড at midpoint in the line joining edge charges. ঠিক আছে, তাহলে কিভাবে প্রবলেমটা আমরা সলভ করলাম সেটা তোমরা দেখতে পেলে। আগের প্রবলেমটার সঙ্গে অ্যানালজি রেখে আমি আরেকটা প্রবলেম এখানে তোমাদের জন্য রেখেছি যে এ পয়েন্ট চার্জ কিউ ইকুয়াল টু -q/4 ইজ প্লেসড অ্যাট দ্য মিড পয়েন্ট ইন দ্য লাইন জয়নিং টু ইকুয়াল চার্জেস কিউ। সেপারেশন অফ এজ চার্জেস ইজ r if q is displaced by small amount x where x is much less than r, then what? মানে আগে আমরা প্রবলেমটা আন্ডারস্ট্যান্ড করি যে আগে সিচুয়েশন আমরা জেনেছি যে যদি কিউ ইকুয়াল টু -q/4 অ্যামাউন্টে কোনো চার্জকে দুটো এজ চার্জ কিউ এর মাঝখানে রাখা হয়, ঠিক মিড পয়েন্টে রাখা হয়, তাহলে সেই ইকুইলিব্রিয়ামটা কী হয়? স্টেবল ইকুইলিব্রিয়াম হয়। তাহলে আমরা অলরেডি একটা স্টেবল ইকুইলিব্রিয়ামের সিস্টেমে আছি। সেই স্টেবল ইকুইলিব্রিয়ামের সিস্টেম থেকে স্মল কিউকে একটু ডিফ্লেক্ট করা হয়েছে। তাহলে স্মল কিউকে যদি একটু ডিফ্লেক্ট করা হয় তাহলে একটা নেট ফোর্স জেনারেট হবে ইকুইলিব্রিয়ামের টুয়ার্ডসে। তো সেই ফোর্সের দরুন এখানে কি সিচুয়েশন হতে পারে সেটা আমাদের আলোচ্য বিষয়। কি হতে পারে? প্রথম কথা, আবার রিটার্ন আসবে, তাহলে সে তার ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে আসে। চলো পিক্টোরিয়াল এটা আমি দেখাই। এই দুটো এজ চার্জ কিউ মিড পয়েন্টে আমি একটা স্মল চার্জ যেটা কিউ রেখেছিলাম তার ভ্যালু যেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে সেটাকে আমি স্মল অ্যামাউন্টে এটা ডিফ্লেক্ট করেছি। এই যে ডিফ্লেকশন অ্যামাউন্ট, এই ডিফ্লেকশন অ্যামাউন্টটাকে আমি কি বলছি? এক্স। এবার আমাদেরকে বলেছে দেখতে হবে যে রেজাল্ট্যান্ট ফোর্সটা কোন দিকে আছে। রেজাল্ট্যান্ট ফোর্স, একটা ফোর্স এদিকে কাজ করছে আর একটা ফোর্স এদিকে কাজ করছে। কেন? কারণ দিস ইজ ইকুয়াল টু -q/4, মানে অপোজিট চার্জের ফলে এটা ওইভাবে যাচ্ছে। তাহলে রেজাল্টিং ফোর্সটা কী হবে? এতে যে কম্পোনেন্ট করি তাহলে শুধুমাত্র এই কম্পোনেন্টটা সারভাইভ করবে। তাহলে আমরা দেখব যে এই রেজাল্টিং ফোর্স, এই ইচ ইন্ডিভিজুয়াল ফোর্সকে যদি এফ কিউ বলা হয়, তাহলে এই রেজাল্টিং ফোর্সটাকে যদি বলি এফ, তাহলে এফ মানে কি? এফ মানে যদি এটা থিটা হয় তাহলে এটা সাইন থিটা, তাহলে আমরা বলতে পারবো এফ কিউ সাইন থিটা। একটা কম্পোনেন্টের এইটার এই বরাবর যে কম্পোনেন্ট সেটা কি এফ কিউ সাইন থিটা। এটারও আছে দুটো কম্পোনেন্ট অ্যাড আপ হয়ে কী হবে? 2f কিউ সাইন থিটা। তাহলে এই ফোর্সের জন্য ও রিটার্ন করবে। তাহলে যে ধরনের ফোর্সের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে ইকুইলিব্রিয়ামের পয়েন্টের দিকে একটা নেট রেজাল্টিং ফোর্স থাকে, সেই ধরনের ফোর্স
কাইন্ড অফ সেন্ট্রাল ফোর্স, বা এই ধরনের ফোর্সগুলো আবার অসিলেটরি ফোর্সও হয়, এগুলো এসএইচএমও প্রডিউস করতে পারে। তো আমরা দেখব যে এসএইচএমের যে কন্ডিশন সেটা ভ্যালিড হয় কিনা। তো যে ফোর্স বললাম সেই ফোর্সের মানটা আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা রেজাল্টিং ফোর্স। তাহলে আমরা এটা লিখতে পারি 2 ইন্টু এফ কিউ কিউ, মানে কি, আমি যদি সিজিএস পদ্ধতি ব্যবহার করি বা এসআই পদ্ধতি ব্যবহার করি, আমরা এসআই পদ্ধতিটাই ব্যবহার করছি, এখানে অসুবিধা নেই। এফ কিউ কিউ মানে 1/4 পাই এপসাইলন 0 কিউ কিউ বাই তাদের মধ্যে ডিস্টেন্স সেটা হচ্ছে কত r/2 তার স্কোয়ার ইন্টু সাইন থিটা। সাইন থিটা মানে কি, দেখো সাইন থিটা মানে দিস বাই দিস, তাহলে দিস বাই দিস, যেহেতু স্মল অ্যাঙ্গেল তাহলে এই যে অতিভুজ আর ভূমি দুটোকে আমি সেম ধরে নিতে পারি, তাই আমরা সাইন থিটা মানে আমরা বলতে পারি এক্স বাই ওদের মধ্যে যে সেপারেশন সেটা কত r/2। দেখো এই ডিস্টেন্সটা কত r/2, এটা টোটালটা যদি r হয় তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা কি বলতে পারি r/2। আগের প্রবলেমটা নোট ডাউন করো। আর এর হিসেবে সাইন থিটাটাকে আমরা ট্যান থিটার ইকুইভ্যালেন্ট ধরে নিতে পারি, যেহেতু স্মল অ্যাঙ্গেল ধরে নিয়েছি। স্মল অ্যাঙ্গেল কেন, কারণ ডিসপ্লেসমেন্টটা অলরেডি স্মল হয়ে আছে। এটাকে সলভ করলে আমরা কি পাবো, 1/2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16, 16কে দিয়ে ভাগ করলে 4 হচ্ছে, তার মানে হচ্ছে 4 কিউ কিউ বাই পাই এপসাইলন 0 আর কিউব ইন্টু এক্স। দেখো তো ঠিক করলাম কিনা, পাই এপসাইলন 0 আর স্কোয়ার আর কিউব, 2 স্কোয়ার করলে 4 ইন্টু 2 8 ইন্টু 2 16/4 4, তাহলে 4 কিউ কিউ বাই পাই এপসাইলন 0 আর কিউব ইন্টু এক্স। তাহলে এটা আমরা পেলাম কিসের মান, এফ। এই ফোর্সটা কোন দিকে কাজ করছে, টুয়ার্ডস ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আর এক্স কোন দিকে আছে, এক্স আছে অপোজিট দিকে, মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে আমরা এক্স মাপছি, যদি এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয় এক্স মাপছি আমরা এই দিকে, আর ফোর্স অ্যাক্ট করছে কোন দিকে, এই দিকে। তাহলে যে ফোর্স তার জন্য যে অ্যাক্সেলারেশন আসছে সেই অ্যাক্সেলারেশনের অ্যামাউন্টটা আর ডিসপ্লেসমেন্টের অ্যামাউন্টটা কি ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাই আমরা বলতে পারি এর জন্য যে অ্যাক্সেলারেশন আছে, যদি অবজেক্টের মাস এই ছোট চার্জের কিউ এর মাস যদি এম হয় তাহলে এম ইন্টু অ্যাক্সেলারেশন, এটা যেহেতু অপোজিট তাই আমরা লিখতে পারি 4, এই ফোর্সের সঙ্গে সমান হবে কিউ কিউ বাই পাই এপসাইলন 0 আর কিউব ইন্টু এক্স। তাহলে হোয়াট ইজ অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন সমান আমরা পেলাম 4 কিউ কিউ বাই এম পাই এপসাইলন 0 আর কিউব ইন্টু এক্স মাইনাস। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যে কন্ডিশন হয় সেই কন্ডিশনটা কিন্তু এখানে ভ্যালিড হলো। সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা কি পাই, যে এ সমান হবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগা স্কোয়ারটা হচ্ছে সার্কুলার ফ্রিকোয়েন্সি। তো দেখো ঠিক সিমিলার প্যাটার্ন ওখানে চলে এসেছে, যেখানে আমরা বলতে পারি কি সার্কুলার ফ্রিকোয়েন্সি ওমেগা স্কোয়ার, যেটা মানে হলো 2π/t, টাইম পিরিয়ড যদি বলি তাহলে তার স্কোয়ার সমান কি 4 কিউ কিউ বাই এম পাই এপসাইলন 0 আর কিউব। এখান থেকে আমরা টাইম পিরিয়ডটাও বের করে নিতে পারি। এই প্রবলেমে মূলত তোমাদেরকে টাইম পিরিয়ডটা বের করতে দিতে পারে বা বলে দিতে পারে নেচার অফ অসিলেশন বা নেচার অফ মোশনটা কী হবে। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি টি স্কোয়ার সমান পাচ্ছি 4π² এম পাই এপসাইলন 0 আর কিউব বাই 4 কিউ কিউব। তো টি সমান কী পাবো, স্কোয়ার রুট করলে যেটা হয়, তাহলে এখানে 4 কেটে যাচ্ছে, দেখো তাহলে 4 কেটে গেল, তাহলে √of পাই কিউব এম এপসাইলন 0 আর কিউব বাই কিউ কিউব। তাহলে এটা হলো এই প্রবলেমটার ক্ষেত্রে যে টাইম পিরিয়ডটা আমরা পেলাম। প্রবলেমটা বেশ মজার ছিল, তাই না? আশা করি বুঝতে পেরেছো। চলো এই ধরনের আরও দু একটা প্রবলেম আমরা করব। এই যে প্রবলেমটা এখন তোমাদের সামনে রেখেছি, এই প্রবলেমটা তুলনামূলক একটু কঠিন বা টিডিয়াসও বলতে পারো। তো এখানে কিছু অ্যাপ্রক্সিমেশন নিয়ে সলভ করতে হয়, তাই প্রবলেমটাকে আমাদের ভালোভাবে বোঝার জন্য আমি প্রবলেমটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি এবং সেপারেট কিছু প্রবলেম এখানে রেখেছি। তো সেইগুলোকে আমরা আজকে জাস্টিফাই করব এবং এগুলোর মাধ্যমে আমরা কী কী কনসেপ্ট পাচ্ছি বা কী কী উপায়ে প্রবলেম সলভিং মানে যে টেকনোলজিগুলো মাথায় ডেভেলপ করবে সেটা আমি চেষ্টা করব। তো দেখো এখানে যেটা বলা হয়েছে যে 2 identical balls of mass m is suspended from the ceiling with massless strings of length L
On of the ball is given a charge 2q. Initially the balls attach momentarily and then get separated by a distance r, provided r much less than the length of the string. Find r, find angle between the strings, find tension on strings. এই পসিবল যে মানে কোশ্চেনগুলো এখানে আছে সেগুলো আমি সবগুলোই নোট ডাউন করেছি। তো প্রবলেমটাকে এখানে আইডেন্টিফাই করি। এখানে দেখো একটা পয়েন্ট থেকে দুটো আইডেন্টিক্যাল বল অফ মাস এমকে ঝোলানো হয়েছে। তারা ইন জেনারেলি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পজিশনেই থাকবে, কিন্তু যেহেতু একটাকে 2q চার্জ দেওয়া হয়েছে এবং তারা মোমেন্টারিলি অ্যাটাচ করছে, তাহলে মোমেন্টারিলি অ্যাটাচ করছে কিসের জন্য? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের জন্য। চার্জ পার্টিকেল আনচার্জ পার্টিকেলকে অ্যাট্রাক্ট করে, দেখ চার্জ শেয়ার করে নিচ্ছে। যেহেতু আইডেন্টিক্যাল বল, তাই প্রত্যেকটা পার্টে চার্জ কত হবে? হাফ অফ দিস চার্জ, তাহলে কিউ অ্যান্ড কিউ। এবার এদের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমাদের বলে দেওয়া হয়েছে কত? আর। আর এটাও বলা হয়েছে আর মাচ লেস দ্যান এই যে লেন্থ এল। পিক্টোরিয়ালি হয়তো একটু ডিফারেন্ট মনে হচ্ছে, কিন্তু আমরা ধরে নেব আর মাচ লেস দ্যান এল। তো যে প্রবলেম, সে প্রবলেমটাতে লক্ষ্য করো যে কী কী ঘটনা ঘটছে। আমি এইখানে যে ভার্টিক্যালের সঙ্গে এক একটা স্ট্রিং যে অ্যাঙ্গেল করছে, সেই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলে ডিনোট করলাম। তো 1 নম্বর প্রবলেমে আমাদের কী বার করতে দিয়েছে? আর সমান কত। 2 নম্বরে কী বের করতে দিয়েছে? অ্যাঙ্গেল, মানে এই স্ট্রিং দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল কাজ করছে সেই অ্যাঙ্গেলটা কত? 2 থিটা সমান কত। আর 3 নম্বর প্রবলেম আমাদের কী দিয়েছে? টেনশন অন স্ট্রিং, মানে এই স্ট্রিংগুলোতে যে টান কাজ করছে সেটা কত। তাহলে স্ট্রিংগুলোতে টান কাজ করছে, কেন কাজ করছে? কারণ একটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন আছে এই দিকে, সেটাকে আমি কী দিয়ে ডিনোট করবো? আমি ওই পার্টটা দিয়ে দেখা। ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন যেটা এই দিকে রয়েছে সেটা আমি কী বললাম? এফ। সে এফ। আর একটা কী রয়েছে এইদিকে? ডাউনওয়ার্ড ওয়েট আছে এম জি। হোয়াট ইজ এফ? এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন, চার্জ দুটো কি সেম, তাহলে কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার বাই তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা কত? আর স্কোয়ার। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মান কত। এবার আমাদের জানতে হবে যে টেনশনটা কত। এখানে সূত্রতে যে টান টি আছে, ঠিক আছে। এবার লক্ষ্য করো যে এই টানের যে দুটো উপাংশ রয়েছে, একটা এইদিকে বলতে পারি টি আর এইদিকে আর একটা। তাহলে এইদিকে যে এটা যদি থিটা হয় তো অবশ্যই এটা সিমিলার অ্যাঙ্গেল থিটা, তাহলে এটা কত? টি কস থিটা, যেহেতু এদিকে টান টি রয়েছে, আর এদিকে কি? টি সাইন থিটা। তাহলে আমরা তো এটা তো বলতে পারি, যেহেতু ওই জায়গাতে ব্যালেন্স হয়েছে, ইকুইলিব্রিয়াম পয়েন্টে আছে, তাহলে আমরা কি বলতে পারি যে টি সাইন থিটা, টি সাইন থিটা মানে কত? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে ব্যালেন্স করছে, তাহলে 1/4 পাই এপসাইলন 0 কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। আর টি কস থিটা কত? টি কস থিটা ওয়েটকে ব্যালেন্স করছে, তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি এম জি। তাহলে এই দুটো ভাগ করে নিলে আমরা কি পাই? যে আমরা পাচ্ছি ট্যান থিটা সমান কত? 1/4 পাই এপসাইলন 0 এম জি আর স্কোয়ার। সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, এটা ভাগ করে নিলাম। ট্যান থিটা মানে এটা বাই এটা করে নিচ্ছি আমি একেবারে, 1 টান আর এখানে সিম্পলি রাখলাম কি? কিউ স্কোয়ার। তাহলে ট্যান থিটা মানে আমরা পেলাম কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এম জি আর স্কোয়ার। তাহলে এটা ট্যান থিটার ভ্যালু হলো। এবার এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদেরকে যখন আর এর মান বের করতে দিয়েছে, আর অলরেডি ডিপেন্ডেন্ট অন থিটা, কিন্তু আমাদেরকে তো থিটাটাও বের করতে হবে। তাহলে এখানে প্রবলেমটা এসে গেল এই জায়গাতে। তাহলে এই প্রবলেমটাকে যাতে আমরা হ্যান্ডেল করতে পারি, তাই এখানে লক্ষ্য করতে হবে যে এই যে প্রবলেমটা আমাদের দেওয়া হয়েছে তার মধ্যে কোথাও কি কিছু আমাদেরকে আলাদা হিন্ট দেওয়া হয়েছে? হ্যাঁ, এখানে বলা হয়েছে আর মাচ লেস দ্যান এল। যদি আর মাচ লেস দ্যান এল হয়, মানে এই ডিস্টেন্সটা খুবই কম এল এর তুলনায়, তার মানে থিটাটা খুবই স্মল, তাহলে আমরা সেক্ষেত্রে ট্যান থিটাকে আমরা কি ধরে নিতে পারি? ট্যান থিটাকে আমরা সাইন থিটাও ধরে নিতে পারি। তাহলে আমরা এখান থেকে বা ট্যান থিটাকে থিটা হিসেবেও ডিনোট করে নিতে পারি। থিটা সমান কত? কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এম জি আর স্কোয়ার। ঠিক আছে, কারণ ট্যান থিটা যেহেতু এখানে আমরা লিখবো থিটা স্মল বা থিটা টেন্ডস টু 0, এটা আমি সিম্পলি বুঝিয়ে দিলাম। এবারে জিওমেট্রিক্যালি লক্ষ্য করো, এটা যদি টোটাল ডিস্টেন্স আর হয়, তাহলে এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত? r/2। এই ডিস্টেন্সটা হলো r/2। তাহলে r/2 বাই এল, এটা মানে কি? সাইন থিটা। আর সাইন থিটা ইকুয়াল টু, যেহেতু থিটা খুব স্মল, তাহলে আমরা জিওমেট্রিক্যালি বলতে পারি সাইন থিটা
জিওমেট্রিক্যালি সাইন থিটা সমান r/2/l বা সিম্পলি r/2l। তাহলে এখান থেকে আমরা পাই যেহেতু থিটাটা স্মল, এখান থেকে আমরা এই ইমপ্লিকেশনটাও দিতে পারি যে থিটা নিয়ারলি ইকুয়াল টু r/2l। তাহলে এটা নাম্বার 2 ইকুয়েশন আর এটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনকে আমরা যদি ইউজ করি তাহলে থিটাকে সাবস্টিটিউট করলে আমরা পাই যে r/2l ইকুয়ালস টু এইটা কিউ স্কোয়ার বাই 4πε0 mg r স্কোয়ার। দেখো এটা হলো, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কোনাকুনি গুণ করে r কিউব সমান 2l কিউ স্কোয়ার বাই 4πε0 mg, 2l কিউ স্কোয়ার 4πε0 mg বা 2 কেটে দিলে এটা হয়ে যায় 2πε0 আর r কিউব থেকে r এর ভ্যালু আমরা পেয়ে যাব 1/3। তাহলে আমরা কিভাবে r এর মানটা বের করলাম সেটা তোমরা লক্ষ্য করতে পারলে। প্রবলেমটা বেশ টিডিয়াস, কিন্তু এখনও তো টিডিয়াসের পার্ট কিছুই আসেনি, তোমাদেরকে পরে শেয়ার করব। যদি আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা না ধরতাম, যদি আমরা এটা ফাইন্ড আউট না করতাম, তাহলে অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা আরও কত কঠিন হতো। তো থাক, তার আগে আমরা বাকি পার্টগুলো করে নিই। যে r এর মান পেয়ে গেছি, তাহলে থিটার মান কত? থিটার মান r/2l। তাহলে থিটার মান আমরা এখান থেকে অ্যাডপ্ট করে নিতে পারবো যে থিটা সমান হলো r/2l। তাহলে 2l, তাহলে আমাদের তো 2 থিটা বের করতে হবে এই অ্যাঙ্গেলটা। তাহলে 2 থিটা মানে কত? r/2l ইন্টু 2 মানে কত? r/l। তাহলে সিম্পলি এটা কত হচ্ছে, এটাকে l দিয়ে ভাগ করলে কি হবে? তাহলে যদি 1/3 পাওয়ারের ভিতরে l ভরাই তাহলে l কিউব হিসেবে যাবে। তাহলে l কিউব আর একটা l কাটবে, তাহলে সিম্পলি পড়ে থাকছে কিউ স্কোয়ার বাই 2πε0 l স্কোয়ার mg। তাহলে 2 থিটার মানটা আমরা পেয়ে গেলাম, অ্যাঙ্গেলটাও পেয়ে গেলাম। তাহলে এখন বাকি পড়ে থাকলো কোনটা? টেনশন অন স্ট্রিং। তাহলে টেনশন অন স্ট্রিংটা কত? দেখো যে ইনিশিয়াল ইকুয়েশনগুলো দিকে তাকাও, এই দুটোকে যদি স্কোয়ার করে অ্যাডাপ্ট করো তাহলে আমরা এখান থেকে কিন্তু টেনশনের ভ্যালুটা পেয়ে যাব। স্কোয়ার করে অ্যাডাপ্ট করতে পারো, আবার এটাও করতে পারো। স্কোয়ার করে যদি অ্যাড করে নাও তাহলে সেক্ষেত্রে কী হবে, এক্স্যাক্ট ভ্যালুটা তোমরা পেয়ে যাবে। তা আমরা সেটাই করব। এখানে আবার কিন্তু আমরা এটা বসাবো না যে সাইন থিটা ইকুয়াল টু থিটা দিয়ে এই ভ্যালুটাকে হয়তো পুট করে দিলাম, থিটার ভ্যালুটাকে এখানে পুট করে দিয়ে আমরা রেজাল্টটাকে দেখিয়ে দিলাম, তাহলে রেজাল্ট অ্যাপ্রক্সিমেট হবে কিন্তু এক্স্যাক্ট হবে না। তো আমরা এক্স্যাক্ট থিটা ক্যালকুলেট করে আমরা টেনশনটাকে অন্তত ফিগার আউট করবার চেষ্টা করব। তাহলে টেনশন এখান থেকে স্কোয়ার করে অ্যাড আপ করলে কী হবে? 1 2, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা রিভিল করে যে টি স্কোয়ার ইজ ইকাল টু এম স্কোয়ার জি স্কোয়ার প্লাস 1/16 পাই স্কোয়ার ε0 স্কোয়ার কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। হোয়াট ইজ আর? আর মানে এটা, তাহলে ওটা কত? এল কিউ স্কোয়ার বাই 2πε0 mg, তার স্কোয়ার আছে মানে কত? 2/3 হলো। তাহলে এই যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটাকে আমরা কি বলতে পারি? এই ভ্যালুটা হলো আমাদের টেনশন অন স্ট্রিং। তবে যদি অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা শুধুমাত্র এইটাতে বসিয়েই আমরা সলিউশনটা পেয়ে যাব। যদি অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে চাই তো টি সাইন থিটাটাকে আমরা টি থিটা বলেও ডিক্লেয়ার করতে পারি। টি থিটা মানে কি? 1/4πε0 কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বসিয়ে দিতে পারি যে থিটা মান যদি জানি তাহলে থিটা মান কত? 1/4πε0 কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু 1/θ। দেখো এই থিটার মান আর আর এর মান কোথা থেকে বের করবো আমরা? আর এর মান এটা আর থিটা মান এখান থেকে আমরা পেয়ে যাব। দিয়ে এটা যদি এখানে পুট করি তাহলে সিমিলার একটা ম্যাথমেটিক্স পাবো, আর একটু জটিল হবে। এবারে আমরা দেখব যদি আমরা এই অ্যাপ্রক্সিমেশনগুলো না নিতাম তাহলে কী কী ধরনের প্রবলেম হতো। তাহলে লক্ষ্য করো, প্রথমে যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম ওই টেনশনের হিসেবে যে ট্যান থিটা মানে কত? ট্যান থিটা, এটা যদি থিটা হয় তাহলে সেই হিসেবে ট্যান থিটা মানে দিস বাই দিস, f/mg। f মানে 1/4πε0 mgটা লিখলাম ইন্টু আর স্কোয়ার, আর ওপরে থাকলো কিউ স্কোয়ার। তাহলে এফ এর মান আমরা এটা পেয়েছি। আবার সাইন থিটা মানে কি?
সাইন থিটা মানে দিস বাই দিস মানে কত আর বাই 2l। ট্যান থিটা এবং সাইন থিটা আমরা পেয়ে গেছি। যদি সাইন থিটা জানি তাহলে সেখান থেকে আমাকে কী বের করতে হবে, ট্যান থিটা মানে কত। ট্যান থিটা মানে কত, তাহলে আর বাই √4l² প্লাস r²। দেখো এই দুটোকে ইকুয়েট করতে চাই আমি, এই দুটো যেহেতু বাম দিক থেকে থিটাকে এলিমিনেট করতে গেলে এই দুটোকে সমান করব। তাহলে এই দুটো ইকুয়েশান থেকে আমরা কি পাচ্ছি, যে একেবারে স্কোয়ার করে যদি লিখি তাহলে q⁴ বাই 4πε0 mg তার স্কোয়ার ইন্টু r⁴ সমান কত, r² বাই 4l² প্লাস r²। কেন করলাম স্কোয়ার, যাতে করে স্কোয়ার রুটটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। কোনাকুনি গুণ করলে আমরা পাবো 4l² q⁴ প্লাস r² q⁴ সমান 4πε0 mg তার স্কোয়ার ইন্টু r⁶। তাহলে কি ধরনের একটা ইকুয়েশন পেলাম, যে ইকুয়েশনটা পেলাম সেটাকে একদিকে যদি লেখা হয় তাহলে হচ্ছে 4πε0 mg তার স্কোয়ার r⁶ প্লাস q⁴ r² প্লাস প্লাস তো না, এগুলো মাইনাস হবে সেম সাইড করার জন্য, মাইনাস 4l² q⁴ 0। এই ইকুয়েশনটাকে তাহলে সলভ করতে হবে, যেখানে আমি এটাকে এ ধরে নিতে পারি, এটাকে বি, এটাকে সি। তাহলে আমরা ইকুয়েশনটাকে এই হিসেবে বলতে পারি, এটা হলো আসলে a⁻6 প্লাস b⁻² আর প্লাস সি সমান 0। সেখানে এ সমান ধরেছি এই টার্মটা, বি সমান ধরেছি -q⁴, সি সমান ধরেছি -4l² q⁴। তাহলে ভাবো এই ধরনের ইকুয়েশনকে সলভ করা কতটা জটিল। তাহলে এই ধরনের প্রবলেম যদি তোমাদের আছে, তোমরা বেশিরভাগ অনেকটাই চ্যানেল হয়ে যাবে এই ধরনের ইকুয়েশনগুলোকে সলভ করার জন্য। তাই এইটাতে পড়ে গেলে প্রবলেমটাকে কোনো দিনই সলভ করতে পারবে না ওই টাইমের মধ্যে। তা আমাদের নোট করতে হবে, যখন এরকম কোনো সিচুয়েশান আসতে চলেছে তার আগে থেমে যেতে হবে। এতটা জটিল নাও হতে পারে, তাহলে লক্ষ্য করবো প্রবলেমটাকে আরেকবার ভালো করে স্টাডি করবো, যে কোথায় আমাকে কোনো একটা ক্লু দিয়েছে যাতে করে আমি এটাকে আরও ইজি করে নিতে পারি, কোনো অ্যাপ্রক্সিমেশন নিতে পারি। তো সেগুলোর ব্যাপারে খেয়াল করতে হবে। ঠিক আছে, চলো এই প্রবলেমটা পরে তোমাদেরকে একটা হোম টাস্ক দিয়ে দিই, তোমরা ওই হোম টাস্কটা নিয়ে তোমরা সলভ করার চেষ্টা করবে। কি হচ্ছে সে হোম টাস্ক, পিক্টোরিয়ালে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা একটা প্লেন, ইনফাইনাইট প্লেন, অনেক লার্জ এরিয়া রয়েছে, তাতে সারফেস চার্জ ডেনসিটি রয়েছে কত, সিগমা। সিগমাটাই কি বললাম, সারফেস চার্জ ডেনসিটি। এখানে একটা স্ট্রিংয়ে একটা আইডেন্টিক্যাল টাইপ চার্জ, যার মাস হলো m, তার মানে একটা ওয়েট নিচের দিকে mg কাজ করছে, এটাকে রাখা হয়েছে এবং এর চার্জ হলো কত, q। কোয়েশ্চেন হলো এটা এই প্লেনের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে, থিটা সমান কত, এই স্ট্রিংয়ে যে টার্ন থাকবে সেই টার্নটা কত। রিলেটিভলি ইজিয়ার প্রবলেম, তোমরা এটা সলভ করবে এবং কমেন্ট বক্সে আমাকে আনসারগুলোকে জানাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।